আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের অত্যন্ত আ আ গুরুত্বপূর্ণ এবং হেভিওয়েট ব্যক্তিত্ব যেটা স্বৈরাচার সরকারের সময় স্বৈরাচার সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন সেই দরবেশ বাবা যিনি আ আপনার আইনের প্রশাসনের হাতে আটকা পড়েছেন। অত্যন্ত ঐতিহাসিক ব্যাপারটি হচ্ছে আ তিনি তার মুখ ভর্তি যে সুন্নতি দাড়ি ছিল সেই দাড়িগুলিকে কামিয়ে সাদা করে লুঙ্গি পরে তিনি গরুর ট্রলারে করে পালাচ্ছিলেন মিয়ানমারের দিকে। অথচ তার এই অতি চালাকির ব্যাপারটিও আপনার আ উম আইনের লোকজন ধরে ফেলেছেন এবং তাকে আইনের আওতায় নিয়ে এসেছেন। মজার ব্যাপার হলো এই ব্যক্তিটিই কিন্তু সেই ব্যক্তি যিনি ২০,০০০ কোটি টাকা দুর্নীতি করেছেন। অন্যদিকে তিনি এমন একজনই ব্যক্তিত্ব যিনি রপ্তানি যেটা করতেন সেই টাকার বাংলাদেশে ফেরত আনতেন না। তার মানে বুঝতেই পারছেন এমন গুরুত্বপূর্ণ হেভিওয়েট একজন ব্যক্তিত্ব এই স্বৈরাচার সরকারের উপদেষ্টা হিসাবে এতদিন কাজ করেছেন এবং আমাদের দেশের মানুষকে মুখ ভর্তি কথা শুনিয়েছেন। অন্যদিকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বাংলাদেশের আরেকজন গুরুত্বপূর্ণ গ্রুপ এবং ব্যক্তিত্ব এস আলম গ্রুপ যারা ইসলামী ব্যাংক থেকে ৩০,০০০ কোটি টাকা মেরে দিয়েছেন। ৩০,০০০ কোটি টাকা। নিশ্চয়ই আপনারা জানেন যে এই ইসলামী ব্যাংকের ইতিহাস, ঐতিহ্য এবং তার অধঃপতন সবগুলো সম্পর্কে আপনারা জানেন এবং এটার সময়কালও আপনারা জানেন। যাই হোক, এই ব্যাংক থেকে লুপাট করা হয়েছে ৩০,০০০ কোটি টাকা, যেটা করেছেন এস আলম গ্রুপ, নাবিলা গ্রুপ এবং এই যে পিকে হালদার। যে এই পিকে হালদার তিনি এনআরবি ব্যাংক থেকে ৫,০০০ কোটি টাকা মেরে দিয়েছেন। আরও অনেকগুলো ব্যাংক কিন্তু এর সাথে সংশ্লিষ্ট। এখন আসা যাক আমাদের বাংলাদেশের যেই উন্নয়ন, অর্থাৎ আওয়ামী সরকারের যে সমস্ত ব্যক্তিরা এই সরকারের উন্নয়নের কথা বলেন, অর্থাৎ তারা যেটা বলেন যে এখন যেটা বলার চেষ্টা করতেছেন আগের সরকারই ভালো ছিল, চলুন ওই সরকারের উন্নয়নের কিছু ফিরিস্তি আমরা দেখে আসি। আপনারা নিশ্চয়ই অলরেডি জেনেছেন, শুনেছেন বাংলাদেশ থেকে ১১ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আবার বলি ১১ লক্ষ কোটি টাকা। বুঝতে পারছেন? আপনি যদি লিখেন কিংবা দস্তখত করেন তাহলে কত বড় হয়ে যাবে। হ্যাঁ, ১১ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আমাদের এই বাংলাদেশ থেকে। এবার চলুন অন্য একটা হিসাব করা যাক। অর্থাৎ আমাদের বাংলাদেশের যেই উন্নয়নের কথা তারা বলেন সেই উন্নয়ন আসলে কত টাকা হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের যেই সব থেকে আলোচিত এবং যেটার আপনার দুর্নীতি প্রথম থেকেই কথা শুনে আসতেছিল সেই পদ্মা সেতু। পদ্মা সেতু করতে খরচ হয়েছে মাত্র ৩০,০০০ কোটি টাকা। যদিও এটা প্রথমে ছিল ১০,০০০, তারপরে তো বাড়তে বাড়তে এটা সর্বশেষ ব্যয় হয়েছে ৩০,০০০ কোটি টাকা। এরপরে বাংলাদেশের আর একটি আলোচিত উন্নয়ন যেটা কর্ণফুলী টানেল, সেইটার জন্য খরচ হয়েছে আপনার মাত্র ১০,০০০ কোটি টাকা। এরপর বাংলাদেশের আর একটি যে আপনার আলোচিত উন্নয়ন সেটা হচ্ছে মেট্রো রেল, যেটা করতে খরচ হয়েছে ৩৩,০০০ কোটি টাকা। অথচ আপনি হিসাব করুন এই এক এস আলম গ্রুপই মেরে দিয়েছেন আপনার ৩০,০০০ কোটি টাকা। আর এই যে দরবেশ বাবা তিনি মেরে দিয়েছেন ২০,০০০ কোটি টাকা। তাহলে কত হলো? ৫০,০০০ কোটি টাকা মেরে দেওয়া হয়ে গেল। অন্যদিকে এই যে পিকে হালদার ৫,০০০ কোটি টাকা। এভাবে বাংলাদেশের এই সমস্ত ব্যক্তিরা যারা গত ১৬ বছর ধরে আমাদেরকে মুখ ভর্তি আপনার সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন, এরাই কিন্তু এই বাংলাদেশ থেকে আপনার চুরি করে, দুর্নীতি করে বিদেশে অর্থ পাচার করেছেন। আপনি দেখেন যে মাত্র কয়েক হাজার কোটি টাকা দিয়ে আমাদের উন্নয়ন হয়েছে, অথচ এই বাংলাদেশ থেকে ১১ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। অর্থাৎ আপনি যদি এই ১১ লক্ষ কোটি টাকাকে এক সাইডে রাখেন এবং আমাদের দেশের যেই উন্নয়নগুলি হয়েছে সেই উন্নয়নের টাকাগুলি যদি আপনি এক সাইডে রাখেন, তাহলে
নিশ্চিতভাবে আপনি বলতে পারবেন কয়েক ডজন উন্নয়ন করা যেত, যেই অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। এবার একটা জিনিস আপনারা খেয়াল করুন যে বাংলাদেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা রাজনীতি করেছেন, রাজনৈতিক নেতা হিসেবে যারা নিজেদেরকে দাবি করেন, এই ব্যক্তিরাই বিদেশে গাড়ি করেছেন, বাড়ি করেছেন, তাদের ম্যাডামরা, সন্তানরা বিদেশে কিন্তু নানা জায়গায় তারা বসবাস করছেন। কানাডা থেকে শুরু করে মালয়েশিয়া, আমেরিকা, সিঙ্গাপুর এবং বহু রাষ্ট্রে এই যে এই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ এই সমস্ত ব্যক্তিরা কিন্তু ওই সমস্ত দেশে বসবাস করছেন। অন্যদিকে আমাদেরকে নানা ধরনের চোখ ধাঁধানো গল্প শোনান, আমাদেরকে বাজেট শোনান, কয়েক লক্ষ টাকার বাজেট শোনান, আমাদের মাথাপিছু আয়ের গল্প শোনান, কয়েকশো ডলার মাথাপিছু আয়ের গল্প শোনান, আমাদেরকে গল্প শোনান আমরা বেহেশতে বসবাস করছি। অথচ এই যে এই সরকার পতনের সাথে সাথে আপনারা দেখছেন যে বাংলাদেশের ভিতরের যেই পরিস্থিতি সেটা কতটা নাজুক আপনি চিন্তাই করতে পারছেন না। যে একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশের প্রাচীনতম একটি রাজনৈতিক দল, তারা কিভাবে দেশের ক্ষতি করে, দেশের মানুষের ক্ষতি করে, তারা নিজেদের ভালো থাকার জন্য বিদেশে গাড়ি বাড়ি করেছেন। অন্যদিকে আর একটা জিনিস আপনারা হিসাব করে দেখুন যে 16.5 লক্ষ কোটি টাকা এখন আমাদের ঋণ রয়েছে। হ্যাঁ, 16.5 লক্ষ কোটি টাকা আমাদের ঋণ রয়েছে। এই যে ঋণের টাকা কে দিবে? নিশ্চয় স্বৈরাচার সরকারের অঢেল কোনো সম্পত্তি ছিল না, কিংবা 300 যে আসন ছিল সেই 300 আসনের সমস্ত অর্থ যদি আপনি এক জায়গায় করেন, তা 14 গোষ্ঠীর, নিশ্চিতভাবে আপনি এত টাকা আপনি ব্যাংকে লোন দিতে পারবেন না। তাহলে কি করতে হবে? বাংলাদেশের এই 17 কোটি মানুষের উপর থেকেই এই টাকাটা উঠাতে হবে। তাহলে কি করতে হবে? নিশ্চিতভাবে এই যে আপনার পেঁয়াজ, রসুন, মরিচ, হলদি, কাঁচা বাজার, গোস্ত, এই যে নানা ধরনের যেই দৈনন্দিন যেই আপনার জিনিসগুলো রয়েছে, এই সমস্ত জায়গা থেকেই আপনার এই যে দাম বাড়িয়ে ওনারা এই যে বিদেশ থেকে যেই 16.5 লক্ষ কোটি টাকা দিয়ে ঋণ নিয়েছেন, সেটা পরিশোধ করার জন্যই আমাদেরকে প্রতিনিয়ত তারা চুষে খাচ্ছেন। আর এই কারণেই প্রতিনিয়ত আমাদের দেশের প্রত্যেকটি জিনিসের দাম হু হু করে বেড়ে গিয়েছে, যেটা তারা কোনো সময়ই কন্ট্রোল করতে পারেনি, অলওয়েজ কন্ট্রোলের বাইরে। অর্থাৎ সর্বশেষ যে জিনিসটি দাঁড়ালো, এই বাংলাদেশকে গত 16 বছরে তারা যা দিয়েছেন তার থেকে অধিক পরিমাণ তারাই বাংলাদেশ থেকে নিয়েছেন। তারা যা দিয়েছেন তার অধিক পরিমাণ বাইরে থেকে ঋণ করে আমাদেরকে দিয়েছেন, যার অর্থ আমাদের প্রত্যেকের কাছ থেকে শোষণ করে, আমাদেরকে শোষিত করে তারা চেয়ারে বসে ডুগডুগি বাজাচ্ছেন। এই হচ্ছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি ছিল। তো যাই হোক, যেহেতু এই সরকারের পতন হয়েছে এবং এই সরকারের নিশ্চয়ই আপনারা দেখেছেন সমস্ত নেতাবর্গ তারা কীভাবে পালিয়ে গিয়েছে, এখনও কীভাবে পালাচ্ছে। কেউ বোরকা দিয়ে পালাচ্ছে, কেউ দাড়ি কামিয়ে পালাচ্ছে, কেউ লুঙ্গি পরে পালিয়ে যাচ্ছে, নানা ধরনের বিধিহিস্তির মাধ্যমে তারা পালাচ্ছে। কারণ তারা নিজেরা জানে নিজেরা এত পরিমাণ অন্যায় করেছেন যে এই অন্যায় করার পরে বাংলাদেশে থাকা সম্ভব না। তো যাই হোক, আমরা সবাই আশাবাদী যে নতুন যে অন্তর্বর্তীকালে সরকার হয়েছে, সেই সরকার প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধশালী, উন্নয়নশীল একটি রাষ্ট্র অতি শীঘ্রই গড়ে তুলবেন এবং আমরাও একটি সুন্দর বাংলাদেশ দেখতে পাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।